পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮৩.০৪, কমেছে জিপিএ 5। কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়ার তাগিদ শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেয়েদের থেকে ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজে বের করার নির্দেশ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। রাজশাহীতে আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা, 15 মে থেকে গুটিজাত দিয়ে শুরু হবে আম নামানো। পরিবহন ও বাজারজাত নিয়ে সংকটে চাষি ও ব্যবসায়ীরা। ডস্ট্রি ট্রেড অনলাইন সাইটে লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত কুষ্টিয়ার স্কুল কলেজ পড়ুয়া 500 যুবক। অর্থ ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে গ্রাহকরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। শুরুতেই ফ্রুটিকার সৌজন্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৮৩.০৪%। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ১,৮২,১২৯ জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড। ফল বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, সরকারের নেয়া নানামুখী পদক্ষেপে এবার ফলাফল আগের বছরের চেয়ে ভালো হয়েছে। জয় যাদবের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাশের হার ৮৩.০৪%। সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ১,৮২,১২৯ জন। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৯২%। জিপিএ 5 পেয়েছেন ৪৯,১৯০ জন। কুমিল্লায় পাশের হার ৭৯.২৩%। জিপিএ 5 পেয়েছেন ১২,১০০ জন। চট্টগ্রামে পাশের হার ৮২.৮০%। সেখানে জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন। ময়মনসিংহে পাশের হার ৮৫%। জিপিএ 5 পেয়েছে ১৩,১৯৭ জন। রাজশাহীতে পাশের হার ৮৯.২৬%। জিপিএ 5 পেয়েছে ২৮,০৭৪ জন। বরিশালে ৮৯.১৩%। জিপিএ 5 পেয়েছে ৬,১৪৫ জন। যশোরে ৮২.৩৩%। জিপিএ 5 পেয়েছে ২০,৭৬০ জন। সিলেটে পাশের হার ৭৩.৩৫%। জিপিএ 5 পেয়েছে ৫,৪৭১ জন। দিনাজপুরে ৭৮.৪৩%। জিপিএ 5 ১৮,১০৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৮%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৪,০৮১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯.৬৬%। আর জিপিএ 5 ১৪,২০৬ জন। ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক ভালো লাগছে, আমরা জিপিএ 5 পেয়ে অনেক খুশি। আমাদের রেজাল্ট একদম আমাদের ইচ্ছা মতোই হয়েছে, সবাই মোটামুটি জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট নিয়ে খুবই ভালো, আমরা অনেক কষ্ট করেছি রেজাল্টের জন্য, সবাই রেজাল্ট ভালো করে এখন আমাদের খুবই ভালো লাগছে। আমাদের অনুভূতি আসলে খুবই ভালো, আমরা যেরকম ফল আশা করেছিলাম সেরকম আসলে ভালোই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আসলে ভীষণ খুশি। এই প্রথম কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। আমার 100% পাস করেছে তারা, এবং 278 জনের মধ্যে 162 জন জিপিএ 5 পেয়েছে। আমরা প্রচন্ড খুশি এবারের ব্যাচটা নিয়ে, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ফুল সিলেবাস প্রথম যাচ্ছে, এরা যেন সব সম্পূর্ণভাবে পাস করতে পারে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিশ্লেষণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপে বেড়েছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। বছর এসে আমরা দেখতে পাচ্ছি 20,13,000-এ সেটা পৌঁছেছে। দেশের জনসংখ্যা দ্বিগুণ না হলেও পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। সেটা কেন হয়েছে, এখন যদি সেই কারণগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সুনির্দিষ্ট যে নীতিগুলো নিয়েছিলেন, সুনির্দিষ্ট পলিসি ইন্টারভেনশন যেগুলো করেছিলেন, অর্থাৎ ব্যয় কমানো, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের মাধ্যমে এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে, শিক্ষকদের এমপিও যে দেয়া হয়েছে সেটার কলেবর বৃদ্ধি করার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে বিনিয়োগ করার মাধ্যমে এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার 0। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই সারা দেশে চলছে বাঁধ ভাঙা উল্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রূপ নেয় উৎসবের প্রাঙ্গণে। নিজ নিজ প্রতিষ্ঠানে নেচে গিয়ে বাদ্য বাজিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ উদযাপন করছেন। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন।
শিক্ষা জীবনে প্রথম পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল পেয়ে আনন্দের জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। এদিন সারা দেশে এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেন হয়ে ওঠে উৎসবের প্রাঙ্গণ। রোববার ফলাফল প্রকাশের পরপরই সশরীরে ফল জানতে স্কুলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর ভালো ফলের আনন্দ ভাগাভাগি করেন সহপাঠীর সঙ্গে। সবাই প্রায় 1100-র উপরে মার্ক ক্যারি করেছে, এটা আসলে খুবই আনন্দের ব্যাপার। কল্পনাটা বাস্তবায়ন হওয়ার মতো একটা অনুভূতি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 84.97%। জিপিএ 5 পেয়েছে 13,197 জন। ফলাফল ঘোষণার পর উল্লাসে মাতেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কুমিল্লায় ফলাফল হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রত্যাশিত ফলের ছাপ যেন ছিল তাদের চোখে মুখে। সন্তানের ভালো ফলে খুশি অভিভাবকরাও। কুমিল্লায় পাশের হার 79.23%। আজকে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। প্রথমত আমার মা বাবা সবচেয়ে বেশি অবদান, তারপর আমার আত্মীয় স্বজন যারা ছিল, মামা ফুপু, তাদের অবদান অনেক বেশি। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 89.1%। জিপিএ 5 পেয়েছে 6,145 জন। সামনে আরো ভালো কিছু করার প্রত্যাশা জানান শিক্ষার্থীরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 78.4%। জিপিএ 5 পেয়েছে 18,105 জন। এবার পাশের হারের শীর্ষে যশোর শিক্ষা বোর্ড, যেখানে পাশের হার 92.3%। জিপিএ 5 পেয়েছে 20,760 জন। ফল ঘোষণার পর নেচে গিয়ে আনন্দে মাতেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও শিক্ষক অভিভাবকদের সমন্বিত চেষ্টায় এই ফলাফল বলছেন এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যশোর বোর্ডে একটা সামাজিক প্রতীক, এই জাগরণটা আমরা তৈরি করতে পেরেছি। এই জাগরণটাই ফলাফলে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের শিক্ষার্থীরা এবার সারা বাংলাদেশে ভালো করেছে। তবে সারা দেশের সর্বনিম্ন পাশের হার সিলেটে 73.4%। জিপিএ 5 পেয়েছে 5,471 জন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 82.8% আর 10,823 জন পেয়েছে জিপিএ 5। আর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 89.3%। জিপিএ 5 পেয়েছে 28,074 জন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 83.03%। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর এর আগে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষায় কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে সেই কারণ খুঁজে দেখার নির্দেশ দেন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। গণভবনে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বোর্ড প্রধানরা। ফল ঘোষণার আগে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনেছে। মেধাবী ছাত্রদের হাতে অর্থ তুলে দিয়ে নারী শিক্ষার হার বাড়াতে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে। এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় ব্যয়কে সরকার বিনিয়োগ মনে করে। বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়া তার সরকারের লক্ষ্য। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। প্রাক প্রাথমিক শিক্ষাকে আরো সহজ ও আরো আনন্দময় করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে।
তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া। তারা দেখবে, খেলবে, রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা, সেইভাবে তারা শিখে যাবে। অনুষ্ঠানের শেষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পরীক্ষার 2024 সালের ফলাফল প্রকাশ করা হলো। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী ছোটন সাহার কাছে, সেই সাথে যুক্ত হবেন রাশিদুজ্জামান বাবু এবং শাকিল আহমেদ। ভোলা থেকে ছোটন সাহা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ছোটন, নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ তাসনুবা তন্নি। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের ভোলার যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 21 মে, অর্থাৎ বলা যায় যে প্রার্থীদের জন্য আর মাত্র 5 দিন বাকি রয়েছে প্রচারণার জন্য, অর্থাৎ 19 তারিখ মধ্যরাত্রি থেকে কিন্তু প্রচারণা শেষ হচ্ছে। তো সে লক্ষ্যে প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং একই সাথে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি, ভোলার 3টি উপজেলায় 37 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা রাত দিন এই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি মাঠে ঘাটে এবং গ্রামগঞ্জে একটি শুধু আলোচনা যে ভোটারদের ভোটে কে বিজয়ী হচ্ছেন, সেই আলোচনা কিন্তু সমালোচনা ঝড় চলছে চায়ের কাপে। এবং তারা বলছিলেন যে আসলে কে চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান বা কে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, এমন আলোচনা কিন্তু চলছে। এবং আমরা একটু রিটার্নিং অফিসারকে যুক্ত করতে চাই লাইভে, তার কাছে জানতে চাইব নির্বাচনকে তো আর বেশি দিন নেই, আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলা জেলার দ্বিতীয় পর্যায়ে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটও আচরণ বিধিমালা কাজ করছে এবং প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন যে 252টি ভোট কেন্দ্র আছে 3টি উপজেলায়। এখানে 6টি কেন্দ্র ভৌগোলিক সীমানা থেকে দূরত্বে অবস্থান করায় এবং আমাদের বাকি সবগুলো কেন্দ্র ভৌগোলিক সীমানার মধ্যে আছে। এই জন্য আমরা ইলেকশনের দিন ব্যালট পেপার ইলেকশনের দিন এই ভূখণ্ডের ভিতরে পৌঁছাবো, ইলেকশন বাকি ভূখণ্ডের বাইরে সেইগুলোকে আমরা আগের দিন মালামাল সহ পৌঁছা দেব। ধন্যবাদ তন্নি। যেমনটি শুনছিলেন যে নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে, তাদের প্রস্তুতি বিষয়ে তারা বলা যায় যে প্রায় শেষ পর্যায়ে। এখন তারা যে কার্যক্রমটি রয়েছে বাকি, সেটি হচ্ছে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু তারা ভোটের আগের দিন প্রেরণ করবে এবং মূল ভূখণ্ডে যেগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা ভোটের দিন এই সমস্ত সরঞ্জাম প্রেরণ করবে। এবং আপনাকে একটু তথ্য যুক্ত করতে চাই যে ভোলাতে কিন্তু এবং বোরহানুদ্দিন এবং দৌলত খানে 37 জন প্রার্থী রয়েছেন এবং এসব প্রার্থী যারা রয়েছেন বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে শোকজ করা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের কারণে, তাদেরকে শোকজ করা হয়েছে। এবং ভোটাররা যেমনটি বলছিল যে প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দেখ না কেন, তারা যারা এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এবং যাকে যোগ্য মনে করবেন ঠিক তেমন প্রার্থীকেই কিন্তু তারা বাছাই করবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। আপনি দ্বিতীয় ধাপের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার যে সার্বিক বিষয় সম্পর্কে জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ে কিন্তু আসলে প্রথম দফার যে নির্বাচন সেটি কিন্তু 3টি উপজেলায় হয়েছে। 2টি উপজেলায় আগামী যে 21 মে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে 2টি উপজেলা অর্থাৎ বোদা এবং দেবীগঞ্জ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি কিন্তু আসলে চায়ের কাপের যে গরম যে উত্তাপ, সেই উত্তাপের সাথে সাথে যোগ হয়েছে কিন্তু ভোটের যে উত্তাপ। আমরা দেখেছি যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে প্রার্থীরা, আর প্রার্থীরা দিচ্ছে আশার ফুলচুরি, কিন্তু ভোটাররা এবার কিন্তু অত্যন্ত সচেতন। তারা কিন্তু মনে করছে যে এবার আশ্বাস নয়, এবার নতুন করে তারা ভাবতে চায় যে এলাকার উন্নয়ন যারা করবে তারা এই নির্বাচনে বিজয়ী করবে, এমনটি বলছে সাধারণ যারা ভোটার রয়েছে তারা বলছে। আপনাকে যদি আমি জানাই যে আসলে পঞ্চগড়ের যে 2টি উপজেলা রয়েছে তার মধ্যে এখন যে
উপজেলায় আমি অবস্থান করছি, সেটি হচ্ছে বদা উপজেলায়। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু আমরা জানি যে 1,96,000-এর বেশি, অর্থাৎ এখানে পুরুষ ভোটারের তুলনায় কিন্তু আসলে নারী ভোটারের সংখ্যা বেশি। আমরা কথা বলবো একজন ভোটারের সাথে। আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? আমরা মোটামুটি এই নির্বাচনে প্রার্থী চাই যারা আমাদের এলাকার উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, গরিব দুঃখী মানুষের কাছে থাকবে, সেরকম একজন প্রার্থীকে আমরা বেছে নিতে চাই। আর বিশেষ করে বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হোক, আর এর মধ্যে নতুন প্রজন্ম যারা উঠছে তাদের মাদক দ্রব্য যেই প্রার্থীতেই নিয়ন্ত্রণের অঙ্গীকারবদ্ধ হবে এবং যারা করবে তাদেরকেই আমরা একজন প্রার্থী হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে একজন ভোটার যেমনটি বলছিল যে আসলে এখানে মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার উন্নয়ন যারা করবে তাদেরকে বিজয়ী করবে। এর পাশাপাশি আমরা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য যেটি প্রয়োজন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আরো তারা মাঠ পর্যায়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ ভোটের দিন যেন আসলে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু আসলে তারা কিন্তু সজাগ রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আসলে পঞ্চগড়ের যে দুটি উপজেলা বদা দেবীগঞ্জের যে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো সহিংসতার বা নির্বাচনী নিয়ে কোনো হট্টগোল, মারামারি এরকম কিন্তু খবর আমার কাছে জানা নেই। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, আপনার ঠাকুরগাঁয়ে আসলে নির্বাচনী পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ বাবু ভাই। একটু জানাতে চাই যে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আপনার পঞ্চগড় এলাকায় যে ভোটের উৎসব লক্ষ্য করছেন, ঠিক তেমনই আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের সদর এবং রানীশঙ্গল উপজেলায় এই দুটি উপজেলায় আগামী 21 তারিখে দ্বিতীয় ধাপের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলাতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে 7 জন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। আমরা লক্ষ্য করেছি যে ভোটের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে ভোটের যে উৎসব, সেই উৎসব আমরা লক্ষ্য করছি এবং পুরুষদের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচারণায় দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি শহরের ঠাকুরগাঁও সদর উপজেলা খচাবাড়ি এলাকায়। এখানে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া আগরওয়ালা তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনার কাছে একটু জানবো যে আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং কি মনে করছেন জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী একটু জানাবেন? ভোটারদের বিপুল আশা পাচ্ছি। ভোটারের মাঠের অবস্থা অনেক ভালো, তাদের বিপুল ভোটে আমি আশা করি 21 তারিখে জয়যুক্ত হব। জনগণের বিপদে আপদে জনগণের পাশে থাকবো, পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করব, স্মার্ট উপজেলা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আপনি যেমনটি জানছিলেন যে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ভোটের এই উৎসবে তিনিও সামিল হয়েছেন এবং ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি অন্যান্য প্রার্থীরাও দিনরাত সমানভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা এখন যাবো স্টুডিওতে। শাকিল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ছোটন শাহ এবং রাশিদুজ্জামান বাবুকে। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ভোলা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁ থেকে। রাজশাহীতে পরিপক্ক আম বাজারজাতে ঘোষণা করা হয়েছে সূচি। 15 মে থেকে গুটিজাত দিয়ে শুরু হবে গাছ থেকে আম নামানো, এরপর পর্যায়ক্রমে বাজারজাত হবে অন্য জাত। এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগে পরিপক্ক হলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো যাবে। কাজী শাহেদের প্রতিবেদন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে আম নামানোর সূচি প্রকাশ করল রাজশাহী জেলা প্রশাসন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় এ সূচি ঘোষণা করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী 15 মে গুটিজাতের মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাজারে আসবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। কাটিমন ও বাড়ি 11 জাতের আম নামানো যাবে সারা বছর। আমরা আশা করি যে তারিখ ঘোষণা করা হলো, আমাদের সম্মানিত চাষি যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, সেটি শতভাগ প্রতিপালন করবেন। কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন, আমরা সম্মানিত কৃষকদের বুঝিয়ে নির্ধারিত সময়ের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব।
এবার তাপপ্রবাহ বেশি ছিল, তাই আম আগেও পরিপক্ক হতে পারে জানিয়ে কৃষি বিভাগ বলছে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গাছ থেকে আম নামানো ও বাজারজাত করা যাবে। যে তারিখটা আসলে নির্ধারণ করা হয়েছে এটি কিন্তু আসলে একটা সম্ভবত তারিখ। যদি কেউ মনে করেন যে কোনো এর আগেও যদি কেউ আম পরিপক্কতা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের তথ্যের সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। তবে গাছ থেকে আম নামানোর চেয়ে এর বাজারজাত ও পরিবহন নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন চাষি ও ব্যবসায়ীরা। আমাদের আমের প্যাকেজিং হাউস যদি 3 থেকে 4 কেজি অথবা 5 কেজি এইভাবে প্যাকেজিং সিস্টেমগুলো করা যায় তাহলে আমাদের আমগুলো অন্তত সব ক্রেতারাই কিনতে পারবে। বাজারে আম চল্লিশ বা 50 টাকা কেজি, আপনার আম দামে 70 টাকা কেজি। আমরা যদি একটা ছেলে আম বাদ দিয়ে দিই, তো আমাদের প্যাকেজিংয়ের ব্যাপারে যারা ব্যবসায়ী আছে বাবা, এই বিষয়টা আপনার দেখা যাবে। আমটা ঢাকা পাঠায় তখন প্রথম লোড হয়, লোড হয়ে ওখানে আনলোড হয়, হওয়ার পরে অনেক আম ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যাকিং হাউস যদি আমাদের এখানে থাকতো তাহলে আমাদের এই আমটা লাখ হতো না, নষ্ট হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আজ বিশ্ব মা দিবস। 10 মাস 10 দিন পেটে ধরা থেকে আমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা। মা মানেই নিঃস্বার্থ এক আপন পৃথিবী। মায়ের মতন কেই বা এমন ভালোবাসে। যাদের মা নেই তারাই জানে মা ছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের। মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না। মা ছাড়া জীবন যেন অর্থহীন। বিশ্বের সব মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মা দিবসে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। বেবিটা আসলো, তারপর মা যেখানে যে 5টাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই, আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমাতাম সেখানে। সবকিছুই তো নাই, মায়ের গন্ধ নাই, মায়ের হাতের রান্না নাই, মা নাই। সদ্য মা হওয়া প্রমি সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে। ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ওই যেন ডাকছেন মা। মা খুব নরম ছিল, ধরে থাকতে খুব আরাম লাগতো। ডাকলাম মা মা, আর কথা বলে না। মা ডাকাটা সব থেকে মিস করি। যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন, সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মুনিরাকে। যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন। যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে, তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে, আর কিছু না। কোনো ভদ্রমহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে, বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন, আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে। বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে। মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পান কি ছায়া হয়েছিলেন মা। তাই প্রশ্ন, যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে? মাকে বলতে পারতাম, মা আই লাভ ইউ সো মাচ, মা আই এম সরি, এভরিথিং। আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। দুষ্টামি কম করি, এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব। আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না। সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীনভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায়, তারই নাম মা। তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস। নিজের পছন্দ অপছন্দ করেন থোড়াই কেয়ার। নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কেবল চান তার সন্তান থাকুক দুধে ভাতে। আমার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া শুধু একটাই, মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয়। মা বাবার জন্য না, তাদের নিজেদের জন্য। সবসময় সন্তান সন্তানই, ওরা সবসময় ছোট, মায়ের কাছে সবসময় ছোট। কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার। এটা ঠিক, প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে। তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায়, তাও কি কম আনন্দের? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় 9 আসামিকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জহিরুল হক সেলিম জানান, রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 9 জনের মধ্যে একজন আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জনই অনুপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, বিরোধের জেরে 2016 সালের 8 জানুয়ারি রাত 8টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 14 গ্রামের যুবলীগ নেতা জামালকে কুপিয়ে হত্যা করে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা। এই ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে 23 জনকে আসামি করে মামলা করলে শুরু হয় বিচার প্রক্রিয়া। $100 বিনিয়োগে 110 দিনে মুনাফা দ্বিগুণ, আর $200 বিনিয়োগ করলে 140 দিনে পাবেন ডাবল। ডস্টি ট্রেড নামে এমন অনলাইনের এক সাইটের লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত কুষ্টিয়ার স্কুল ও কলেজ পড়ুয়া অন্তত 500 যুবক। ভুয়া এই সাইটের মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে গ্রাহকদের কোটি কোটি টাকা। বিনিয়োগের টাকা ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকেরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এরা সবাই কুষ্টিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কিছু উপার্জনের আশায় তারা ডস্টি ট্রেড নামে অনলাইনের একটি সাইটে বিনিয়োগ করেন। ওই সাইটে সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ $2000 বিনিয়োগ করে 110 দিনে দ্বিগুণ ফেরতের আশায় মূলত তারা বিনিয়োগ করেছিলেন। এর বাইরেও ছিল আরো লোভনীয় অফার। কারো মাধ্যমে এই প্ল্যাটফর্মে কেউ বিনিয়োগ করলে তিনি পাবেন অতিরিক্ত কমিশন। কয়েকদিন তারা নিয়মিত ডলার পেলেও হঠাৎই বন্ধ হয়ে যায় কথিত সেই সাইট। এতে কুষ্টিয়া মিরপুরের একই গ্রামের প্রায় 400 থেকে 500 যুবক কথিত এই সাইটে বিনিয়োগ করে পড়েছেন চরম বিপাকে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রটি। লাভের আশায় আমরা এটা করি, বাসা থেকে যাতে টাকা না লাগতে পারে এই কারণে এই সাইটটাতে আমি 30,000 টাকা ইনভেস্ট করেছিলাম আমি 1.5 লক্ষ টাকা। মনে করেন 40,000 টাকা পাইছি, আর বাদ বাকি টাকাগুলো পাই নাই। ডস্টি ট্রেড নামের এই অনলাইন সাইটে রয়েছে দুটি প্যাকেজ। স্টার প্ল্যান প্যাকেজে 100 থেকে $200 বিনিয়োগে প্রতিদিন মুনাফা $1.5, আর অ্যাডভান্স প্ল্যান প্যাকেজে 200 থেকে $2000 বিনিয়োগে মুনাফা মিলবে প্রতিদিন $2, অর্থাৎ 110 দিনে দ্বিগুণ মুনাফা। 2% করে প্রতিদিনই আসে, কিন্তু এই যে ঈদের আগ থেকে উইথড্র দিলে উইথড্রটা আর আসে না। প্রলোভনে পড়ে আমরা যে ভুল করে ফেলছি, চাচ্ছি যে আর যাতে কেউ ভুল না করে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে ভুয়া এই অনলাইন সাইটের মডারেটর হিসেবে কাজ করেন কুষ্টিয়ার সাব্বির আহমেদ, আলমডাঙ্গার মাসুদ ও উজ্জ্বল। তবে এ বিষয়ে কথা বলতে মাসুদ ও উজ্জ্বলকে পাওয়া না গেলেও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সাব্বির আহমেদ। কেউ হয়তো আপনাকে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, ওরা যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ বলছে অনলাইন সাইটের মাধ্যমে এ ধরনের প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবেন তারা। আসলে সত্যি অর্থে তারা প্রতারিত হয়ে থাকে, বা কোনো একটা ফ্রড গ্রুপ যদি অনেককে প্রতারিত করে তাকে সর্বশান্ত করার উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে থাকে, এরকম অভিযোগ পেলে অভিযোগের মেরিট অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নিব। অধিক মুনাফার আশায় এ ধরনের ভুয়া সাইটে বিনিয়োগ না করার পরামর্শও দিচ্ছেন পুলিশের এই কর্মকর্তা। এই ধরনের কোনো ব্যবসা বা এই ধরনের কোনো কিছুই নেই। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জামালপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ভালো মানের পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি লক্কর ঝক্কর বাসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সহকর্মী মেহেদি হাসানের তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জামালপুর জেলার 26 লাখ মানুষের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান বাহন হলো বাস। ভৌগোলিক দিক থেকে জামালপুর আশপাশের 6টি জেলার কেন্দ্রে অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বাস সার্ভিসে প্রায় 15,000 যাত্রী চলাচল করে। জেলার রাস্তাঘাটে 55 লাখ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নমানের বাস সার্ভিসে বিপাকে পড়েছেন যাত্রীরা। ভালো মানের বাস সার্ভিস না থাকায় রাজধানীতে যেতে 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। আর ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে থাকায় 3 থেকে 4 গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের জামালপুরে যদি একটা এসি বাস হতো তাহলে আমাদের জামালপুরবাসীর জন্য খুবই ভালো হতো। বাসগুলা লক্কর ঝক্কর অবস্থা এবং সিটের অবস্থা খুবই একটা ভালো না। গেট লক বইলে যা আসলে গেট লক বইলে হয় না, ঠিক আছে। এই সিন্ডিকেটটা আসলে খুবই ভাঙা দরকার। ওরকম গাড়ি দিলে আমরাই চালাম, আমরা ড্রাইভার আমরা গাড়ি চালামো, ভালো গাড়ি চলুক, আমাদের এটা প্রত্যাশা। ভালো গাড়ি চালালে যাত্রী ভাড়াও ঠিক মতো দিব, গাড়ি যদি সার্ভিস ভালো দেয় যাত্রী ভাড়া দিব।
সিন্ডিকেটের কারণে জেলায় ভালো মানের বাস সার্ভিস চালু হচ্ছে না জানিয়ে দ্রুত বাস সার্ভিসের মান উন্নয়ন এবং যাত্রী সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। যাত্রী সাধারণের কথা ভেবে এবং সহজ এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য লাক্সারি বাস ব্যবস্থা করা হোক, তাহলে ট্রেনের যে কালোবাজারি, টিকিট কালোবাজারি, ট্রেনের উপর যে চাপ এটা কমবে। যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি ভালো বাস সার্ভিস এবং রাজধানীর সাথে এসি বাস চালুর দাবি জামালপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহত্তম এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 হাজার মণ ধান, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীদের অভিযোগ, সিন্ডিকেট সহ নানা কারণে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। তবে অভিযোগ অস্বীকার করে ক্রেতারা বলছেন ন্যায্য দামের কেনা হচ্ছে ধান। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্যছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নতুন মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। থরে থরে সাজানো নানা জাতের হাজার হাজার মণ ধানের বস্তা। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে 1 মাস আগেও ছিল ধানের সংকট। তবে এখন হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ধানের চাঙ্গা হয়ে উঠেছে বেচাকেনা। প্রতিদিন 60 থেকে 70 হাজার মণ ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে 7 থেকে 8 কোটি টাকা। এখানে বিআর 28 ধান মানভেদে মণ প্রতি 1000 থেকে 1120 টাকা, বিআর 29 ধান 920 থেকে 1020 টাকা এবং মোটা ধান 750 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যাপারীদের অভিযোগ, মোকামের সিন্ডিকেট সহ নানা কারণে তারা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। কৃষকদের থেকে কেনা দামের চেয়েও মণ প্রতি 40 থেকে 50 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে। এতে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে ব্যাপারীদের। এলাকা থেকে কিনছি 950 টাকা দামে ধরে, এখানে বিক্রি করছিলাম 920 টাকা। তো চাউলের বাজার কম, এক কারণে হরিদারা বাড়ায় নিতে পারতেছে না। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, বাজারের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান। এখানে মুক্ত বাজার, আপনার বাজার দর সব সময় নিয়ন্ত্রণ থাকে। ধানের দাম মনে করি শুকনা 28 আমরা 1150 টাকা কিনতেছি, শুকনা মুড়া 950 টাকা কিনতেছি। আমদানি হয়েছে, আমদানি হওয়াতে বাজার একটু চাপ, আমরা কিনতেছি 28 কিনতেছি মনে করেন 1100, আর এই 29 কিনতেছি 1000। ব্যাপারীরা এটা তারা সঠিক বলে নাই, তাদের সাথে আমাদের কোনো দিন এ ধরনের আচরণ হয় নাই। আমরা তাদেরকে ন্যায্য দাম দিয়ে ধানগুলা আমরা সরবরাহ কিনে থাকি। এদিকে জেলা খাদ্য বিভাগ জানায়, অতিরিক্ত মজুদের পাশাপাশি ব্যাপারীদের হয়রানি মুক্ত রাখতে মোকামে মনিটরিং বাড়ানো হয়েছে। আমরা বাজার মনিটরিং এর টিম আমাদের কাজ করতেছে, যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুত করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম নিতে না পারে, অবৈধভাবে কেউ যেন মজুত করতে না পারে, এবং যে ব্যাপারীরা যাতে ঠিকভাবে ধান বিক্রি করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেগুলো আমরা মনিটরিং করতেছি। বৃহত্তর এই মোকামের ধান জেলার 250 চাল কলের চাহিদা পূরণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোলায় চলছে 2 দিন ব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি নানা যন্ত্র দেখতে সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে, যার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে। ভোলা প্রতিনিধি ছোটন সাহার পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। ভোলায় চলছে 2 দিনব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান মেলা, যেখানে অংশগ্রহণ করেছে কোমলমতি ক্ষুদে বিজ্ঞানীরা। তাদের অনেকেই তৈরি করেছেন গ্রিন হাউস, ওয়াটার অ্যালার্ম, পানি, বাতাস ও বায়ু শোধনাগার যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবোলিক সৌরচুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র তৈরি করেছেন। শিক্ষার্থীদের বানানো নানা ধরনের যন্ত্র দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনমানের উন্নতি ঘটবে বলে মনে করছে ক্ষুদে বিজ্ঞানীরা। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে প্যারাবোলিক সৌরভেন বা সৌরচুল। এই প্রজেক্টটা এভাবে কাজ করে যে সূর্যের আলোর মাধ্যমে আমরা রান্না করতে পারবো। কলকারখানা থেকে যে আমাদের দূষিত বায়ুগুলো বের হবে, তা আমরা পরিশোধিত করে শুদ্ধ বায়ু বাতাসে বের করব। শুধু তাই নয়, উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানটা আরো সমৃদ্ধ হবে, তখন আমরা আরো এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো অনেক নতুন কিছু উদ্ভাবিত করার চেষ্টা করব। বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।
আমরা চাই যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের ভিতরকার যে এই কনসেপ্ট বা শক্তি সেটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটুক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলার জেলা প্রশাসন 2 দিনের মেলার আয়োজন করে। মেলায় 28টি স্টল বসেছে। এবছর মেলার প্রতিপাদ্য ছিল বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি। 12 মে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 83.04, কমেছে জিপিএ 5, কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়ার তাগিদ শিক্ষামন্ত্রী। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ মনে করে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মেয়েদের থেকে ছেলেরা কেন পিছিয়ে কারণ খুঁজে বের করার নির্দেশ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা, ভোট টানতে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। রাজশাহীতে আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা, 15 মে থেকে গুটি জাত দিয়ে শুরু হবে আম নামানো, পরিবহন ও বাজারজাত নিয়ে সংকটে চাষি ও ব্যবসায়ীরা। ডস্টি ট্রেড অনলাইন সাইটে লোভনীয় অফারের ফাঁদে পড়ে সর্বশান্ত কুষ্টিয়ার স্কুল কলেজ পড়ুয়া 500 যুবক, অর্থ ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে গ্রাহকরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।